আবহাওয়ার রাজ্যে কিন্তু আপনার কাছে শুনি যে আমরা তো যে উদ্যোগটা এখন নেওয়া হয়েছে সেই জায়গা থেকে সরকারি উদ্যোগটা বোল্ড একটা উদ্যোগ বলে অনেকে মনে করছেন, এবং আমরা দেখছি যে এই সিদ্ধান্তটা সরকারের পক্ষ থেকে আমরা বলতেও শুনছি যেটা আমাদের সিদ্ধান্ত, এটা আমরাই নেব। পানি সম্পদ মন্ত্রীও সেটা বলেছেন, সরকারি সিদ্ধান্ত নেবে, এখানে কারোর সাথে, ভারতের সাথে বা কারোর সাথে আলোচনার প্রয়োজন নেই, সরকার এই কাজটি করবে। তো এই সরকারকে কিন্তু আবার অনেকেই আমরা দেখলাম যে নির্বাচনের পরে ভারতের দালাল সরকার বলা হলো। এখন আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? শোনেন, একটা কথা আছে, এন্ডস জাস্টিফাইজ দ্য মিনস। ফলাফল বলে দিবে পদ্ধতি ভালো ছিল না মন্দ। তো আপনি কেউ যদি বলে এই সরকার ভারতের পক্ষপাতিত্ব করতেছে, ভারতের দালালি করতেছে, এরকম কমেন্ট যদি কেউ করে, সেটা তো আমি এখানে বসে বলতে পারবো না, কিন্তু কার্যক্রম বলে দিবে। কার্যক্রম বলে দিবে এইরকম যে আমার স্টেপ কি হয়। যেমন এই যে পানির কথা আসলো, যে আজকে পানি আমার নদীর নব্যতা কমে যাওয়ার কারণে কিন্তু কি হয়, প্রথম কথা হলো নদী ভরে যায়। পানি যদি না থাকে তাহলে ভরে যায়, ভরে গেলে অল্প পানি আসলেও বন্যা হয়, কারণ এর গভীরতা কমে যায়। আর এই গভীরতা ঠিক রাখার জন্য এটা ন্যাচারাল অর্ডার আছে। পানি কিন্তু ন্যাচারাল অর্ডারে চলে। এই ন্যাচারাল অর্ডারগুলো কিন্তু প্রত্যেকেই বাদ দিছে। চায়নায় বাদ আছে, ভারতে বাদ আছে, সুইজারল্যান্ডে বাদ আছে, প্রত্যেকে কিন্তু পানি আটকায়। কেন আটকায়? এটার প্রভাব বিস্তার করার জন্যে। তেল বহু দেশের আছে, কিন্তু ছোট দেশের তেল বড় দেশ লুট করে নিয়ে যেতে চায়, নিজেরটাকে প্রিজার্ভ রেখে। এই যে টেন্ডেন্সি, পৃথিবীর সিস্টেমটাই হয়ে গেছে রং অর্ডারে। যেমন 5টা দেশের ভেটো পাওয়ার আছে, আপনি জাতিসংঘে এই 5টা দেশের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবেন না, আপনি জাতিসংঘে মামলা করে কোনো অ্যাকশন নিতে পারবেন না। এখন এই যে আন্তর্জাতিক নদীর যে সিস্টেমটা, আপনি তো কোনো নদী এইভাবে ব্লক করতে পারেন না। এখন প্রশ্ন হচ্ছে 5টা ভেটো পাওয়ারের সাথে যে দেশটার, মনে করেন আমার একটা দেশের সাথে খুব মধুর সম্পর্ক আছে, যার ভেটো পাওয়ার, যা আমার জন্য জীবন দিবে, আমার পাশে দেশে দাঁড়াবে, এরকম একটা কান্ট্রি যদি আমার থাকে, সেটা কিন্তু একটা বিরাট শক্তি। কারণ এখন এই গ্লোবাল ভিলেজের যুগে আপনি একা চলতে পারবেন না। মনে করেন যে আজকে এই পানির আপনি ব্লক করবেন, পানি আটকে রাখবেন, পানি আটকে রাখতে পারবেন না। আপনি কেন পারবেন না? আপনার নদীর নব্যতা নাই, তো মানে গভীরতা নাই। গভীরতা না থাকলে পানি কতটুকু আটকাবেন? কথার কথা বলছি আমি। আর এই গভীরতা নষ্ট হয়েছে কিন্তু পানি প্রবাহ বন্ধ হওয়ায়। কারণ পানি প্রবাহ যদি কন্টিনিউ, আপনি দেখবেন এই যে ব্রিজ করি না আমরা, ব্রিজের নিচ দিয়ে পানির নিচ দিয়ে একটা বিরাট ওঠে, কি বলে, পিলার যদি বলেন, এই পিলারটা কিন্তু আমরা উপর থেকে দেখি এতটুক, ভিতরে কিন্তু অনেক বড় পরিধি নিয়ে আসছে। এবং নদীর নব্যতা ন্যারো যদি হয়ে যায় আর নদীর গতি কমে যায়, তাহলে ওই যে বালি আসে আইসা ওই জায়গায় ব্লক হয়ে, ওইটা আস্তে 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 ব্লক হয়ে নদীর নব্যতা শেষ করে দেয়, ইত্যাদি ইত্যাদি। আমি কিন্তু ফরগটস, আমি পানি বিশেষজ্ঞ না, আমার আইডিয়ার থেকে বলছি। এইটার জন্য দরকার আমাদের আইনুন নিষেধের মতো ব্যক্তি। এটা খুবই সাধারণ একটা বিষয়, আপনি জানেন যে ফারাক্কা বাঁধের কারণে এই জিনিসটা হচ্ছে, এটা আপনি জানেন। সেটাই বলছি। এখন মনে করেন আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যদি এমন চিন্তা করে থাকেন যে আমি এটা করব, আমার দেশের মধ্যে আমি কাজ করব, এটাকে আমি সাহসী উদ্যোগ বলবো, ঠিক আছে। কিন্তু এটা করতে গিয়ে যদি মনে করেন যে আর এক প্রতিবেশী দেশ, সে তার প্রত্যেকটা দেশ তার নিজের স্বার্থ দেখবে, তার হ্যাম্পার কি হয় তার সেটা দেখবে। এখন তার হ্যাম্পার হইলে সে বাধা দিতে চাইবে। আমি যদি ভারতের পক্ষে কথা বলি, তাহলে আমি মনে করব ভারত কারেক্ট। আবার আমি যদি বাংলাদেশে তারেক রহমান সাহেবের পক্ষে থাকি, ইয়াস, আমি আমার কাজ করবো, তাতে আমি আরেকজনের কৈফিয়ত দিতে যাব কেন? কিন্তু এইগুলার একটা সমাধান আমাদের দরকার, যাতে বিরোধটা না থাকে। যেমন ধরেন আমেরিকার পাশে কানাডা আছে, তাদের কিন্তু সমস্যা হচ্ছে না। আমাদের পাশে ভারত আসে 3 দিকে। পৃথিবীতে এরকম ম্যাপ কিন্তু খুব কম আছে যে 3 দিক ঘিরে একটা দেশ। আমরা বলি না ল্যান্ডলক মানে যে সমুদ্র যেটায় পায় না, আমরাও কিন্তু ওইভাবে যদি ধরি মনে হয় ল্যান্ডলক একটা কান্ট্রি। কীরকম যে আমাদের আর কোনো দেশের সাথে যোগাযোগ নাই ডাইরেক্ট, মানে ল্যান্ড থেকে। আরেকটা আসে পাশে মায়ানমার, তার মাঝখানে আবার পানি। আবার মায়ানমারের সাথে যদি আমি চিন্তা করি, মায়ানমারের সাথে ভারতের সম্পর্ক আমাদের চেয়ে অনেক বেশি ভালো।
তো সেই হিসাবে আপনি ধরতে পারেন আমি একেবারে পুরা ব্লক। তো এইরকম একটা পরিস্থিতিতে আপনি অবশ্যই আমাদের সুন্দর ডিপ্লোম্যাটিক একটা যোগাযোগ বা ডিপ্লোম্যাটিক সম্পর্ক, ডিপ্লোম্যাটিক কায়দায় সুসম্পর্কটা মেনটেন করে আমাদের করা দরকার। এবং আমার কাছে মনে হয়, আমার দীর্ঘদিনে দেখছি ভারতের সাথে আমার মনে হয় না কোনো সরকারই খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং করতে পারছে। তাহলে হয়তো বলতে পারবেন যে পিসের সরকার যে 16 বছর ছিল, ক্ষমতায় থাকা আর ভালো আন্ডারস্ট্যান্ডিং নিয়ে থাকা একটা ভিন্ন কথা। যেমন আমরা তিনজনে কাজ করি বা আপনি অফিসে কাজ করেন, আপনি কেউরে 20% বিশ্বাস করবেন, কাউকে 30%, কাউকে 40%, আবার কাউকে বিশ্বাসই করেন না, কিন্তু তাকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন। তো সম্পর্কটা হলো কাজের। প্রতিটা দেশ হয়ে গেছে এখন কর্পোরেট মানে যার যার স্বার্থটা দেখবে। সুতরাং আমাদের এটা করতে গিয়ে যদি আমাদের যে পানির সংকটটা, আপনি জানেন যৌথ নদীর জন্য যে পানির সংকট, এবং আপনি অলরেডি মেনশন করলেন যে আমাদের আন্তর্জাতিক আইন, সে আইন অনেকবার ভঙ্গ করা হয়েছে এখানে, সেই জায়গা থেকে আমরা আসলে যে সরকারের সাথে সবচেয়ে বেশি সুসম্পর্ক ছিল সেই সময়ও কিন্তু আমরা সুফল পাইনি। আমি সেটাই বলছি, সেই সরকার আপনি দেখতেছেন সুসম্পর্ক, আর আমি এটা অন্যভাবে দেখি, যেটাকে আদৌ কোনো আস্থার সম্পর্ক ছিল নাকি এটা শুধু কাজের সম্পর্ক ছিল, যে হ্যাঁ ঠিক আছে। কারণ আমি একটা কথা বলি আপনাকে, যেমন আপনি যা বলেন তাই যদি আমি করি, আপনি কিন্তু আপনার কাজ হয়তো আদায় করতে পারবেন, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করবেন না। কেননা আমি যা বলি তাই রাজ্জাকি শোনে। কেন শোনে? রাজ্জাকি শোনে কেন? এটা যদি খুঁজে পান যে রাজ্জাকির একটা কলম দিলে পরে শুনে, তাহলে আরেকজনের যদি 2টা কলম দেয়, তাহলে রাজ্জাকি আমার কথা শুনবে না। কাজে সব শুনলেই যে আস্থার সম্পর্ক, সব শুনলেই যে বিশ্বাসের সম্পর্ক, তা কিন্তু নয়। বিষয়টা হচ্ছে যে কাজ আদায়ের সম্পর্ক। আপনার কাজ আপনি আদায় করবেন, তার কাজ সে আদায় করবে। এখানে মেধার প্রশ্ন, প্রজ্ঞার প্রশ্ন, গায়ের জোরের প্রশ্ন নেই। কারণ পৃথিবী এখন গায়ের জোর দিয়ে দখল করা যায় না। একটা স্বাধীন দেশে আমি একটা দেশে যতই ভয় পাই না কেন, যত বড়ই থাকুক না কেন, একটা দেশ কেউ দখল করতে আসে না। কারণ এই ভূখণ্ডে খালি আপনার একার স্বার্থ না, এই ভূখণ্ডে তার স্বার্থ আছে, এই ভূখণ্ডে আমার স্বার্থ আছে। সুতরাং আপনি একা এটা নিয়ে যাবেন, আমরা দুজন বসে থাকবো না। সুতরাং ওদিক থেকে এটা নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নাই। কিন্তু আপনাকে খুব কৌশলে খেলতে হবে। এটা বুদ্ধির খেলা, সবসময় শক্তি দিয়ে হয় না। কিন্তু এই উদ্যোগকে আপনি স্বাগত জানান কিনা? অফকোর্স আমি স্বাগত জানাই, কেন জানাবো না। আপনি যদি আমার দেশের প্রধানমন্ত্রী বা আমার দেশের সরকার যদি এরকম একটা উদ্যোগ নিতে পারে, এবং এই উদ্যোগ এমন শুনছি যে নিজস্ব তহবিল থেকে করবে, এই নিজস্ব তহবিল থেকে কথা কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি থাকে, শুরু করবে। যেমন না ফার্স্ট ফেজ শুরু করে, যেমন চায়নার থেকে যে পদ্মা ব্রিজ আমরা করলাম, সেখানেও কিন্তু বলা হয়েছে আমাদের নিজস্ব তহবিল থেকে করছি। সেটার কৌশল কিরকম আমি বলি আপনাকে। ধরেন আপনি চায়নার থেকে আমার কাছ থেকে আপনি 500 টাকা নিলেন, যে একটা কাজ করবেন। আপনি 500 টাকা নিয়ে গেলেন, আপনি দিলাম আপনাকে, আপনি তখন এর দিয়ে একটা কোম্পানি বানালেন, তুমি এই ডেভেলপমেন্ট ওয়ার্কটা করো। তখন আপনি এই 500 টাকা থেকে টাকা দিচ্ছেন, আর উনি বলছেন নিজস্ব তহবিল থেকে করছি। এটা কিন্তু ঋণ। সুতরাং এই যে নিজস্ব তহবিল বলতে যেটা বোঝায়, সেটা একটু ক্লিয়ার করা দরকার। আমাদের এত বড় নিজস্ব তহবিল থাকলে অফকোর্স সেটা গর্বের। আমরা জানি কি বলে, পতিত সরকার যিনি চলে গেছেন, উনি তসরুপ করে গেছেন সব, এবং আমাদের প্রধানমন্ত্রীও বলছেন অমার্জনীয় তারা অপরাধ করছে, টাকা প্রচুর তারপর আমরা সেই টাকাটা পেলাম কোথায়, সেটার আমাদের সোর্স লাগবে, আমাদের জানা দরকার রাষ্ট্রীয়। কিন্তু যার উদ্যোগকে আমি স্বাগত জানাই। ভিন্ন প্রসঙ্গে আলাপ করতে চাই। আপনি জানেন যে লেখক এবং দার্শনিক এবং কবি ফরহাদ মজহার 3টি মন্তব্য করেছেন। তিনি বলেছেন এই যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানকে আসলে তিনি বলতে চাচ্ছেন যে রেজিম চেঞ্জ, এবং এই রেজিম চেঞ্জটা করেছে আমেরিকা, এবং আমেরিকার এখন সরকার চালাচ্ছে, সেরকম একটা মন্তব্য তিনি করেছেন। আমি তো আপনার অনুভূতি শুনবো এই কথাটা শোনার পর। আপনি কিভাবে দেখছেন এরকম একটি বক্তব্য তিনি দিয়েছেন, কিন্তু আমরা আবার তার কাছ থেকে এই গণঅভ্যুত্থানকে একটা সময় বিপ্লব বলতে শুনেছিলাম, কিন্তু কেন তাহলে এরকম একটি বক্তব্য দিচ্ছেন বলে আপনার মনে হয়? না, উনি বলছেন রিজিম চেঞ্জ। রিজিম চেঞ্জ করছে আমেরিকা, এবং তারা এখনো ক্ষমতায় আছে, এই কথাটা উনি বলছেন। এখন এই কথাটা উনি বলছেন কেন, সঠিক ব্যাখ্যাটা উনি দিতে পারবেন, 1 নম্বর। 2 নম্বর হলো, রিজিম চেঞ্জ হইল ইউনূস সাহেব ক্ষমতায় আসলো। রিজিম চেঞ্জ যে আমেরিকা করছে, ভাই আমি এটা কখনোই বলবো না। রিজিম চেঞ্জ ভারত করছে, আমি এটা কখনোই বলবো না। রিজিম চেঞ্জ চায়না করছে, এটা কখনো কেন বলবো না আমি? কারণ আমার কাছে কোনো ইনফরমেশন নাই।
আমার বেসিসটা কি? ইনফ্যাক্ট তাহলে কি ফরহাদ মাজার সাহেবের সাথে কথা হয়েছে? আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম যে আমেরিকা চেঞ্জ করছে, রিজিম চেঞ্জ। ন্যাচারালি আপনি রিজিম চেঞ্জ যদি ধরেন, যেমন ধরেন 111 যখন আসলো, 111-এ ক্ষমতাটা কার কাছ থেকে নিয়ে গেছিল? 111-এ ক্ষমতা নিয়ে গেছিল বেগম খালেদা জিয়ার কাছ থেকে 111-এ। আচ্ছা, তো এটা কিন্তু একটা নেচার, সাথে সাথে কিন্তু একটা আপনার অনেকে বলে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক কথা আছে যে সবসময় নাকি একটা ইঞ্জিনিয়ারিং হয়। এখন যদি বলেন আপনার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ নাই। ওই যেভাবে ফরহাদ মাজার সাহেব বলছে ওইভাবে আমিও বলতেছি। এখন যখন 111 হইল তখন ক্ষমতা যেহেতু বেগম জিয়ার কাছ থেকে নিয়ে গেছেন, তো ন্যাচারালি বোঝা যায় যে ক্ষমতায় আর মইনুল আহমেদরা ইলেকশন করে বিএনপিকে ক্ষমতাটা ফেরত দেবে না। এটা ন্যাচারালি বোঝায়, কারণ আপনি ক্ষমতা নিলেন যার কাছ থেকে কেড়ে, তাকে ক্ষমতা যদি আপনি ফেরত দেন সে তো আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে। এটা একটা সাধারণ সরল সহজ সমাধান। এখন আসেন, আওয়ামী লীগ থেকে ক্ষমতা চলে গেল। আওয়ামী লীগ থেকে ক্ষমতা চলে যাওয়ার পর আপনি আমেরিকা রিজিম চেঞ্জ করুক আর যেই চেঞ্জ করুক, এক্সিকিউশন তো করে বাংলাদেশের লোক, বাংলাদেশের বাইরের লোক এর সাথে এক্সিকিউট করে না। তো এখন আমেরিকা যদি এটাকে রিজিম চেঞ্জ করে থাকে, তারপরে তো ক্ষমতাটা ন্যাচারালি আর আওয়ামী লীগের কাছে যাবে না। কারণ যদি যায় আওয়ামী লীগের কাছে, তাহলে তো রিজিম চেঞ্জের সময় যারা মাঠে তাদের বিচার হবে। ভেরি সিম্পল। সুতরাং এই রিজিম চেঞ্জ বলতে যাবো, এটা যদি আমেরিকা করে থাকে তাহলে আওয়ামী লীগকে ক্ষমতায় নিবে না। কাকে ক্ষমতায় নিবে? 111-এর সময় যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, ন্যাচারালি তার রিভার্স আচ্ছা, শক্তিটা আসবে। আমরা একটা